ফেসবুকটা আমার কাছে মনে হয় জামাতের অনেকটা নিয়ন্ত্রণ। জাতিসংঘ সফরে এনসিপিকে নিয়ে গেল। এখন আদৌ কি আসলে ওই এনসিপির ওই অবস্থা তৈরি হয়েছে যে তারা ৩ নম্বর দল? বিষয়টা এই দুটি দল মিলে নতুন দল গঠন করা। তারপরে নতুন নামে হ্যাঁ, এনসিপি এখন যে সুবিধা পাচ্ছে ওই সময় কি পাবে? পাবে না। আপনি কেন সেই সময় বলেন নাই যে আপনার বিএনপি সাদাবাজের দল? তো এখন তারা বের হয়ে গেছে, এর মানে এই কি যে জামাত ভেঙে গেছে? আওয়ামী লীগ এখন জামাতকে বেশি নিরাপদ মনে করে, এটা জামাতের নেতৃবৃন্দ মনে করছে। প্রতিদান যদি আমাদেরকে জামাত শিবির দিতে চায় তাহলে আরও 10 বছর ধরে শুধু টানা মিছিল করতে হবে। তো আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় এভাবে দেওয়া হবে নিজের ক্ষমতার কারণে। এখন তো ওইটাই হচ্ছে। আওয়ামী লীগের নেতা ভোট কেন্দ্রে যাবে, আপনি বিশ্বাস করেন? মার খাবে না? হ্যাঁ অবশ্যই। তো মার খাবে, তাহলে ভোট কেন্দ্রে কেমনে যাবে? তো এখন কি আপনি বলবেন যে গণ অধিকার পরিষদ ভেঙে এনসিপি? কোন বলছেন চাঁদাবাজি বা নব্য ফ্যাসিস্ট, কিন্তু সেই সময় কি তারা ফ্যাসিস্টার দল ছিল নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনাব মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। জনাব রাশেদ খানকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। জনাব রাশেদ খান, আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এবং এই মুহূর্তে আরও বেশি ভালো আছি, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা একজন নেতৃত্ব, এবং এরপরে গত 24-এও যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনেরও অন্যতম সূতিকাগার হিসেবে ভূমিকা পালন করেছেন। পেছন থেকে রুতির ধারার ন্যায় আপনি কাজ করেছেন, এবং এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সারা দেশব্যাপী আপনাদের অসংখ্য নেতাকর্মী রয়েছে। সব কিছু মিলিয়ে আপনার জীবন সম্পর্কে আপনার নেতাকর্মীরা যেমন আগ্রহী জানতে, এবং একই সাথে সারা বাংলাদেশের মানুষই বেসিক্যালি আপনার সম্পর্কে, আপনার দল সম্পর্কে, এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনারা কী পরিকল্পনা করছেন সে সংক্রান্ত বিষয়গুলো জানতে তারা আগ্রহী। আমরা বরাবরের মতো একটু শুরু করতে চাই আপনার একেবারে ছোটবেলা থেকে। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার জন্ম ঝিনাইদহ জেলার মোরারিদহ গ্রামে, সদর উপজেলা। সেখানে আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা। এরপরে স্কুল কলেজের জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। স্কুল কলেজ কি ঝিনাইদহে ছিল? জি, আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ সবই ঝিনাইদহ জেলার সদর উপজেলায়, সদরে। আচ্ছা আচ্ছা। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়? জি, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর আগে আমি 11-12 সেশনে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়, যেটা, সেখানে আমি 1 বছর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে পড়াশোনা করেছি। মূলত 11-12 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়েছিলাম, তবে আমাদের সময়কার পরীক্ষা বাতিল হয়ে যায়। সে কারণে 1 মাস পরে পরীক্ষা হয়। তো অ্যাডমিশন প্রস্তুতি আসলে এটা খুব ভেরি ডিফিকাল্ট। তো যে কারণে আসলে 1 মাস পরে পরীক্ষা হয়েছে। আমি তো আসলে চান্স পেয়ে গিয়েছি, পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি। 1 মাস পরে পরীক্ষা হওয়ার কারণে সিরিয়াল পিছিয়ে যায়। সে সময় আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে রেখেছিলাম, এবং আমি 11তম হয়েছিলাম। জি, সেখানে আমি 1 বছর ছিলাম। এরপরে আমার কাছে মনে হয়েছে যে ঢাবিতেই পড়তে হবে। এরপরে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে 12-13 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে আমি চান্স পাই, এবং বিজনেস ফ্যাকাল্টি, FBS বলা হয়। আমি সেই FBS এর আমি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করেছি। আচ্ছা আচ্ছা, মানে BBA এবং MBA করেছেন? আমি যেটি হয়েছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনটা শুরু হয় 2018 সালের 17 ফেব্রুয়ারি। আচ্ছা। তো আমি সেদিন একজন সাধারণ আন্দোলনকারী হিসেবে আন্দোলনে গিয়েছিলাম, বাট গিয়ে দেখি আসলে কেউ স্লোগান দেয় না, বক্তব্য দেয় না। তো আমি সেদিন থেকে আসলে স্লোগান দেওয়া শুরু করি। মানে আন্দোলনটা শুরু করেছিল কারা তাহলে? আন্দোলনটা শুরু করেছিল অন্যান্য যারা, তাদের একজন সুমন কবির, তারেক রহমান, তারা দুজন কোটা আন্দোলনের নেতা ছিল, তারাই শুরু করেছিল। বাট যেহেতু আসলে আন্দোলনটা যারা শুরু করে তারা আসলে কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। তো তারা মনে করলো যে এই আন্দোলনের নেতৃত্ব যদি আসলে ঢাবির শিক্ষার্থীরা না দেয় তো সেক্ষেত্রে আন্দোলন সফল হবে না। আচ্ছা। তো যে কারণে প্রথম দিন আমি গেলাম, গিয়ে তো আমি স্লোগান দেওয়া শুরু করলাম। যেহেতু আসলে এক ধরনের ভয়ের মধ্যে থাকে তো সবাই, যে স্লোগান দিলে মিডিয়ার সামনে আসলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আসলে এই ভিডিও প্রচারিত হয় সেক্ষেত্রে চাকরি পাবো না। হাসিনা তো এক ধরনের ভয়ের সাম্রাজ্য তৈরি করেছিল। তো আমি আসলে ওই দিনই স্লোগান দিই। এত কিছু তো বুঝতাম না আসলে, যেহেতু আমি সাধারণ শিক্ষার্থী ছিলাম। তো ওই দিন স্লোগান দিই। পরে আমার এক বন্ধু, আপনার ভয় লাগে নাই তখন? না, আমি তো এই ধরনের ভয় বা
যেহেতু পলিটিক্স করি না, এত কৌশল তো বুঝতাম না, খুব আচ্ছা, সাধারণ আচ্ছা। শিক্ষার্থী ছিলাম। তো আমার এক বন্ধু ছিল, তার নাম আফেল মাহমুদ, আমার হলের। সেই আপেল মাহমুদ কি করলো, যখন আন্দোলনটা শেষ আমরা হলে ফিরবো, তো একটা কমিটি হচ্ছে। তো সেখানে মানে আমরা জাস্ট দাঁড়িয়ে আছি, আমি ভাবছি ও এবং আমি একসাথে হলে যাব। তো ওর নামটা লিখলো, পরে আমার কথা বললো যে আমার নামটা লিখে রাখার জন্য। আমি বললাম না, আমি যুক্ত হব না। তারপরে ওর নামটা ঢুকিয়ে দিল। পরের দিন বিকালে আপনার একটা মিটিং ছিল। মানে কমিটিটা কিসের কমিটি? কোটা সংস্কার আন্দোলন পরিচালনার কমিটি, আচ্ছা, 2018 সালের। আচ্ছা। তো পরের দিন বিকাল মানে সন্ধ্যার কাছাকাছি সময় একটা মিটিং। তো হল থেকে আমার একজন বন্ধু, তার নাম জহিরুল, শেষও আমরা দুজন আসলাম মিটিংয়ে। তো সেখানে আলোচনা হলো, 5 দফা তৈরি হলো, যেটা 2018 সালের 5 দফা ছিল। সেটা আমরা আলোচনার ভিত্তিতে তৈরি করলাম। এইভাবে আস্তে আস্তে আসলে আন্দোলনে যুক্ত হয়ে গেলাম। এরপরে আর আপনার বিবিএ বা এমবিএ কমপ্লিট করা ও, হয়? আমি যেটি আপনাকে বলছিলাম, তো আন্দোলনটা চলছে, ওই আন্দোলনটা 9 মাসের আন্দোলন ছিল। তো একটা পর্যায়ে আমার এমবিএ ফাইনাল সেমিস্টারের পরীক্ষা, প্রথম সেমিস্টার শেষ, মিড টার্ম শেষ, তখন আন্দোলন একদম চূড়ান্ত পর্যায়ে। আমার হাতে অপশন আসলো, আমি কি আসলে আন্দোলন শেষ করে মানে আর আন্দোলনে না থেকে আমি কি পড়ার টেবিলে ফিরে যাব, নাকি আসলে আপনার আন্দোলনের নেতৃত্ব দিব। কারণ এফবিএস এর পড়াশোনা খুবই কঠিন, প্রেজেন্টেশন থাকে, আপনার বিভিন্ন রিপোর্ট করা লাগে, এরপরে অ্যাসাইনমেন্ট, নানান ধরনের প্যারা থাকে। তো এই অবস্থায় আসলে আন্দোলনের নেতৃত্ব দেওয়া যায় না। আর পরীক্ষা দিতে হলে অবশ্যই আপনাকে আন্দোলন বাদ দিয়ে পড়ার টেবিলে ফিরে যেতে হবে। তো আমার কাছে মনে হলো যে শিক্ষার্থীরা এতদিন আস্থা বিশ্বাস রাখলো, আজকে যদি আমি আন্দোলনটা বাদ দিয়ে পড়ার টেবিলে ফিরে যাই, তো সবাই তো বেইমান বলবে। তো নিজের ক্যারিয়ারটা না হয় স্যাক্রিফাইস করি, ভাবলাম যে পরে পরীক্ষা দিব, মানে পরের বার 1 বছর গ্যাপ দিই। পরে যেটি হলো, আমি তো পরীক্ষা দিলাম না, এরপরে আমি জেলে চলে গেলাম। আচ্ছা। আমি জেলে যাওয়ার কারণে আর পরীক্ষা দেওয়া হয়নি। পরবর্তীতে আমি ইভিনিং এমবিএতে ভর্তি হয়েছিলাম, সেটাও আসলে রাজনীতির কারণে আর সম্ভবপর হয়নি। আর ডাকসু নির্বাচন 19 সালে যখন হয়, আমি তখন আবার ভর্তি হয়েছিলাম, কিন্তু আসলে পড়াশোনা তো একবার আপনার মানে ইররেগুলার হয়ে গেলে আর পড়াশোনাটা হয় না, আমার কাছে যেটি মনে হয়েছে। যেহেতু একদিকে রাজনীতি শুরু করেছি, কারণ আমার নামে মামলা, এবং খুব কঠিন মামলা, শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আচ্ছা। তো এই মামলা থাকা অবস্থায় তো আমি চাকরি পাবো না, আমি তো কনফার্ম, কারণ ওই অবস্থা ছিল না সেই সময়। যে কারণে ভাবলাম যেহেতু আসলে চাকরি বাকরি করার সুযোগ নাই, দেখি রাজনীতি করা যায় কিনা। এবং জাস্ট অ্যাক্টিভিজমের মধ্যেই ছিলাম মূলত। 18 সালের আন্দোলন শেষে 19 সালের ডাকসু নির্বাচন পর্যন্ত অ্যাক্টিভিজম, লেখালেখি, প্রতিবাদ, বিভিন্ন মানববন্ধন। এরপরে যখন ডাকসু নির্বাচন হলো, আমি ডাকসুতে জিএস পদে নির্বাচন করলাম, নুরুল হক নূর ভিপি পদে। তো আমাদের প্যানেল থেকে আমরা ভিপি, জিএস সহ আমরা 11টি পদে পাশ করলাম, কিন্তু আমাদের মাত্র 2টা পদ ঘোষণা করলো, আমার পদ ঘোষণা করলো না। আমি সেই সময় একমাত্র প্রার্থী হিসেবে আমি আসলে আপনার অভিযোগ দাখিল করেছিলাম। আচ্ছা। যে কারণে এখন যেটি হয়েছে যে ওই সময় আমি সমাধান পাইনি, অভ্যুত্থানের পরে আমি আবার অভিযোগ করেছি, এবং আমার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হয়। তারা ইতোমধ্যে গোলাম রাব্বানীর যে এমফিলের ছাত্রত্ব সেটা বাতিল করেছে সাময়িকভাবে, সামনে একাডেমিক কাউন্সিলে চূড়ান্তভাবে বাতিল হবে, এবং তারা সুপারিশ করেছে গোলাম রাব্বানীর ডাকসু নির্বাচনে জিএস হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি অবৈধ। অর্থাৎ তিনি যদি অবৈধ ঘোষিত হন, তো সেক্ষেত্রে আমার জন্য একটি সুযোগ সৃষ্টি হবে ডাকসুর সাবেক জিএস হিসেবে, মানে আমার যে মূল্যায়ন বা আমি যে ন্যায় বিচারের প্রত্যাশা করছি সেই ন্যায় বিচারটা পাওয়া। আচ্ছা, আচ্ছা। রাশেদ ভাই, শোনা যায় 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে আপনাদেরকে শিবির ব্যাপকভাবে সহযোগিতা করেছে। এটি কি আসলে মানে এমনি শোনা কথা, না কোনো বাস্তবতা বা গ্রাউন্ড আছে? না, আসলে আমি যেটি বলতে চাই, দেখেন, শুধু শিবির না, সেই আন্দোলনের ছাত্রদল, শিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, অর্থাৎ ক্যাম্পাসে যারা রাজনীতি করে বা বাংলাদেশের যারা গণতন্ত্রের পক্ষের ছাত্র সংগঠন ছিল, সবাই আমাদের সাথে ছিল। তো শুধু শিবিরের নাম কেন আসবে, আমি আসলে বিষয়টা বুঝি না। নামটা আসার কারণ হলো যে ক্যাম্পাসে অন্যান্য ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেয়েছে, কিন্তু শিবির তারা 90-এর পর থেকে ক্যাম্পাসে তারা নিষিদ্ধ ছিল। তো যে কারণে এই
প্রশ্নটা আসে যে আসলে আন্দোলনে অতীতে শিবির ছিল কিনা। দেখেন শিবিরের যারা তারা ছিল এটা তো আমি স্বীকার করি, বাট শুধুমাত্র শিবির না, বাকিরা সবাই ছিল। আর আমি তো একদমই সাধারণ শিক্ষার্থী ছিলাম, তো সেক্ষেত্রে শিবির তার মতন করেছিল, এটা তো আর আমাদের সাথে আলোচনার বিষয় না। আর শিবির তো প্রত্যেকটা আন্দোলনেই থাকে, তাই না? 24-এর গণ অভ্যুত্থানে শিবির ছিল, কোটা আন্দোলন বা যে কোনো আন্দোলনে যেহেতু তাদের দলীয় পরিচয়ে আন্দোলন সংগ্রাম করা সম্ভবপর ছিল না, তো যে কোনো জায়গায় সামাজিক আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন, গণতন্ত্রের পক্ষের আন্দোলন, সেখানে তারা সম্পৃক্ত হয়েছে, এটা আমি জানি। এবং শুধু তারাই না, ছাত্রদলও এই যে কোটা আন্দোলনে তাদের ব্যাপক ভূমিকা আছে। আমাদের ছাত্র অধিকার পরিষদ তো এই আন্দোলনের তারাই তো আসলে সৃষ্টি করেছে, তাই না? সুতরাং এই আন্দোলনে কে ছিল না সেটাই আমার কাছে প্রশ্ন। সবাই ছিল, শিবির ছিল, ছাত্রদল ছিল, সবাই ছিল। সুতরাং এইখানে শুধুমাত্র শিবির আমাদের সহযোগিতা করেছে এটা ভুল, বরং আমাদের সহযোগিতা কে করে নাই? ছাত্রলীগ ছাড়া সবাই সহযোগিতা করেছে। ওই সময়কার আন্দোলনে ছাত্রলীগও আমাদের সাথে ছিল, এটা স্বীকার করতে হবে। বাট কারা? যারা ছাত্রলীগের মধ্যে একটি অংশ আসলে আপনার যারা আসলে এই কোটার কারণে চাকরি পায়নি, ছাত্রলীগ যারা করেছে সবাইকে আপনি গণহারে খারাপ বলতে পারবেন না। কিছু ভালো ছিল, আমি ক্যাম্পাসে দেখেছি যে কিছু আসলে ওই চাকরি বাকরিতে যাতে ভেরিফিকেশনের সমস্যা না হয় এই জন্য অনেকে পদ নিয়েছিল। যেমন আমার ফ্যাকাল্টির একজন জুনিয়র, সে সম্ভবত ফাইন্যান্স বা অ্যাকাউন্টিংয়ের ছাত্র। এখন সে কখনো মিছিল মিটিংয়ে যেত না, কোথাও যেত না। হঠাৎ করে দেখলাম যে সে সূর্য সেনাল ছাত্রলীগের সহসভাপতি। আমি তো অবাক হয়ে গেলাম। তো আমি যতটুকু বুঝলাম মূলত চাকরিতে যাতে সমস্যা না হয় এই জন্য সে পদ নিয়েছে। এখন এই ছেলেটি কোনোদিন গণরুম গেস্ট রুমে কোথাও নির্যাতন নিপীড়ন করে নাই। তো এরকম অনেকে ছিল। আবার অনেকে ছিল যারা ওই যে আপনার নির্যাতন নিপীড়ন করেছে, আপনার নানানভাবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের দমনে কাজ করেছে, আন্দোলন দমনে কাজ করেছে। তো ছাত্রলীগের একটি অংশ তারা আমাদের সাথে আন্দোলনে ছিল। এমনকি এই 2024 সালে যে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থান, সেখানেও একটি অংশ ছিল। আচ্ছা আচ্ছা, শোনা যায় যে শিবিরও বিশ্ববিদ্যালয়ে টিকে থাকার স্বার্থে অথবা তাদের এক্সিস্টিংয়ের স্বার্থেই মূলত তারা বিভিন্ন সময় ছাত্রলীগের ছায়াতলে ছিল। এটি কি আপনাদের সময় এ ধরনের কোনো সিচুয়েশন ছিল? এটা ছিল শিবির, তার এক ধরনের স্ট্র্যাটেজি থাকতে পারে ছাত্রলীগে তাদের কর্মী সম্পৃক্ত করা। এটা তো এখন ওপেন সিক্রেট। এবং ছাত্রলীগের যারা ছিল মানে শিবিরের মধ্যে, যেমন ডাকসুর যারা ভিপি জিএস নির্বাচিত হয়েছে, তারাও তো ছাত্রলীগের মিছিল মিটিংয়ে গিয়েছে। এবং জিএস ফরাদ, তিনি সম্ভবত আপনার সমাজবিজ্ঞান নাকি সমাজ কল্যাণ অনুষদের সেই ফ্যাকাল্টির যে কমিটি, সেখানেও তার নাম ছিল বলে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও তারা আপনার বলছে যে আমরা জানতাম না, না জেনেই নাম দিয়ে দিয়েছে। বাট আবার দেখছি যে আপনার ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক সৈকত, তার সাথে বিভিন্ন ছবি টবি আমরা দেখি। আবার এই সৈকত কিন্তু আমাদের সাথে 18 সালে কোটা সংস্কার আন্দোলন ছিল। আবার এই সৈকত কিন্তু পরবর্তীতে যখন শেখ হাসিনা দমন-পীড়নের নির্দেশ দেয়, তখন এই সৈকত কিন্তু আমাদের উপর হামলা করেছে। সুতরাং আমি আসলে মানে ছাত্রলীগের ওই যে একটি অংশ ছিল, বাট যখন হাসিনা আন্দোলন আর মেনে নেবে না তখন দমন করেছে। সেটা আসলে আপনার ওই 18 সালে হয়েছে, 24 সালে হয়েছে। তো শিবিরের বিষয়টা শিবিরই বলতে পারবে। বাট এটা তো এখন ওপেন সিক্রেট যে তারা কৌশলগত কারণে বা তাদের যে রাজনৈতিক অ্যাক্টিভিজম যাতে আসলে তারা ক্যাম্পাসে পরিচালনা করতে পারে, এই জন্য শিবিরের কেউ কেউ আপনার ছাত্রলীগে ছিল বা তাদের মিছিল মিটিংয়ে যেত, যাতে করে অন্তত আপনার শিবিরের পরিচয় পাওয়ার কারণে বিপদে না পড়ে। এটা তাদের বিষয়, ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমার খুব বেশি সমালোচনা বা আলোচনার খুব ইচ্ছা নাই। 2018-তে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়কের জায়গায় আমরা দেখেছি হাসান আল মামুন ভাইকে, কিন্তু পরবর্তীতে যখন গণ অধিকার পরিষদ হলো তখন তাকে সেই জায়গায় অর্থাৎ আহ্বায়ক হিসেবে তিনি যে এখানে নেতৃস্থানীয় পর্যায়ে আসবেন সেই জায়গাটা আমরা দেখি নাই। মানে ওনাকে কি কোনোভাবে মাইনাস করার কোনো একটা পরিকল্পনা অথবা কোনোভাবে কি তিনি আসলে মাইনাস হয়ে গেছেন কিনা, এমন কোনো বিষয়? আমার কাছে মনে হয় যে এইটা যেহেতু তার কেন্দ্রিক প্রশ্ন, সেক্ষেত্রে তাকে করলেই ভালো হয়। আমি তো আসলে অন্যের কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না, যেহেতু নেতিবাচক। পজিটিভ হলে আমি বলতাম। তারপরেও আপনি যেহেতু প্রশ্ন করলেন, দেখেন নুরুল হক নূর তিনি ভিপি নির্বাচিত হন, আর আমি জিএস পদে নির্বাচন করি। হাসান আল মামুন আমাদের ওই প্যানেলের তিনি আসলে পরিচালক ছিলেন, পরিচালনা কমিটির প্রধান ছিলেন। এখন তার ছাত্রত্ব ছিল না। স্বাভাবিকভাবে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হওয়ার কারণে পরবর্তীতে আমাদের
পার্টি বা আমাদের দল বা ছাত্র সংগঠন তাকে সামনে রেখেই রাজনীতি করার সিদ্ধান্ত গ্রহণ করে আলোচনার মাধ্যমে। এখন হাসানুল মামুন মাঝখানে তো একটি মামলায় দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন, নানান ধরনের হয়রানির শিকার হয়েছেন, যে কারণে তিনি আসলে সামনে থাকতে পারেননি। তো দীর্ঘদিন আসলে তিনি এক ধরনের বিপদের মধ্যে ছিলেন। তো সে সময় তো অন্যরা এগিয়ে গেছে, যে কারণে তিনি পিছিয়ে গেছেন আমি এটি বলবো না। তিনি তো বর্তমানে আমার পরেই অবস্থান করছেন এবং ভবিষ্যতে তার সুযোগ আছে সামনে যাওয়ার। আমাদের দল তো আর কোনো পারিবারিক প্রতিষ্ঠান না, এটা একটি গণতান্ত্রিক দল। হাসান মামুন ভবিষ্যতে এই দলের সভাপতি হতে পারে, এই ধরনের সুযোগ তো আছে। সুতরাং একবার একজনের পিছনে যাওয়া মানে পিছনে যাওয়া নয়, ভবিষ্যতে তিনি শেষও আরও অনেকের সামনে যেতে পারেন। আপনাদের দলের যেটা দেখা যায় মাঝে মাঝে যে আপনাদের দলের মধ্যে ভাঙন হয়, আবার আপনারা একসাথে হন, তো এই ধরনের কোনো আশঙ্কা কি সামনেও আছে? দেখেন, জামাত ইসলাম বড় দল, তাদের থেকে অনেকে বের হয়ে দল গঠন করে নাই, করছে তো, স্বাভাবিক কিনা? যেমন এবি পার্টিতে যারা আছে তাদের অনেকে তো একসময় শিবির বা জামাতের রাজনীতি করতো। তো এখন তারা বের হয়ে গেছে, এর মানে এই কি যে জামাত ভেঙে গেছে? আপনাকে আমি প্রশ্ন করলাম, আপনি উত্তর দেন, আপনি বলেন। জামাত ভাঙে নাই, মনে করেন যে এই মুহূর্তে আমি উপস্থাপক, আপনি মানে অতিথি, আপনি বলেন জামাত কি ভেঙে গেছে? না। তাহলে আমাকে কেন এই প্রশ্ন আপনি করলেন? আপনাদের দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা ছিলেন তারাই তো আসলে দুইটা ভিন্ন ভিন্ন দলের এখন যে বর্তমানে খেলাপথ মজলিসের যিনি মহাসচিব, তিনি একসময় শিবিরের সভাপতি ছিলেন। এরকম অসংখ্য শিবিরের নেতা বিভিন্ন দলে আছে, আছে না? আছে কি না? আছে, আছে তো। জামাতের নেতারা বিভিন্ন দলে আছে, আছে না? আছে। তাই বলে কি জামাত ভেঙে গেছে? সুতরাং যাদেরকে কেন্দ্র করে দলটা গঠিত হয় বা একটা দল যখন একটা জায়গায় চলে আসে, তখন ওই দল আর ভাঙে না, বরং ওই দলের কয়েকজন কর্মী হয়তো মতপার্থক্যের কারণে অন্য দল গঠন করেন। তো এইটা আসলে দল ভেঙে যাওয়া না, বরং তারা আরেকটি দল গঠন করেছে। মানে এই স্বাধীনতা কি তার নাই? দল ভেঙে যাওয়া বলতে তাহলে আসলে আমরা কোনটা বুঝবো? দল তো ভাঙে না, দল ভাঙার তো কিছু নেই। কেউ নতুন দল গঠন করছে মানে এই নয় যে আগের দল ভেঙে যাচ্ছে। এটা আসলে এক ধরনের ভুল বা বলা যায় অপপ্রচার, বা কারোকে ক্ষতিগ্রস্ত করার জন্য যে দল ভাঙছে হচ্ছে সে। আমরা যে জাতীয় পার্টির এতগুলো শাখা দেখি, মানে এতগুলো উইং, মানে এগুলোকে আসলে ভেঙে গেছে নাকি নতুন নতুন জাতীয় পার্টি? হ্যাঁ, নতুন নতুন জাতীয় পার্টি আপনি বলতে পারেন, বাট আমাদের গণ অধিকার পরিষদ তো একটাই। মনে করেন কথার কথা, আমি গণ অধিকার পরিষদ একসময় আমার সাথে অনেকের হয়তো মত পার্থক্য সৃষ্টি হচ্ছে, তো আমি গণ অধিকার পরিষদ ছেড়ে দিলাম, বা নুরুল হক নূর গণ অধিকার পরিষদ ছেড়ে দিল মত পার্থক্যের কারণে। তো তাই বলে কি আপনি তখন বলবেন গণ অধিকার পরিষদ ভেঙে গেছে? গণ অধিকার পরিষদ তো একটা দল। এখন যদি আমি বের হয়ে যাই, অন্য রাজনীতি করি, তাহলে হয়তো আমি নতুন রাজনীতি করব। নুরুল হক নূর বা হাসানুল মামুন বের হয়ে নতুন রাজনীতি করলে নতুন দল হবে। এটা আসলে দল ভাঙার কিছু না। জাতীয় পার্টির বিষয়টা আলাদা। জাতীয় পার্টির নতুন দলটা যখন সেম নামেই দল করে, তখন কি আসলে এই প্রশ্নটা আসে কিনা? জি, মানে নতুন দলটি যদি সেম নামে করলে এটা নানান ধরনের মানে বিতর্ক সৃষ্টি হয়। বাট আমাদের তো আসলে সেম নামে একটা দলই, আর জাতীয় পার্টির সেম নামে তো মানে কয়েকটা ভাগ আছে। আবার আপনার যেমন আপনার আন্দালিব রহমান পার্থ ভাই যে দলের আপনার চেয়ারম্যান, সেটা আবার আপনার বিজেপি, মানে বাংলাদেশ জাতীয় পার্টির পরে আবার শর্ট নেমটা আছে। তো এরকম আর কি নতুন দল তারা তৈরি করেছেন। তো এটাকে আমি ভেঙে যাওয়া বলবো না। জাতীয় পার্টির বর্তমান যে অবস্থা, তাদের ওই একই কমিটিতে থেকে তাদের মধ্যে এক ধরনের ভাঙ্গন, এটাকে ভেঙে যাওয়া বলতে পারেন। কিন্তু আমাদের তো আসলে ভাঙ্গনের কিছু নাই। মনে করেন যে এনসিপির বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন তো একসময় আমাদের সাথে রাজনীতি করেছেন। তো এখন কি আপনি বলবেন যে গণ অধিকার পরিষদ ভেঙে এনসিপি? আপনি বলবেন? বলবেন না। তার মানে বিষয়টা আসলে এরকম না। আমরা একসাথে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, ডাকসু নির্বাচন করেছি, ছাত্র রাজনীতি করেছি। আমি যখন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, না সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তখন তারা অনেকে আমাদের ছাত্র সংগঠনের রাজনীতি করেছে। আবার কেউ কেউ আছে তারা গণ অধিকার পরিষদের রাজনীতি করেছে। এখন নতুন দল গঠিত হলে তারা সেখানে গিয়েছে। তো আপনি তো এখন বলতে পারেন না যে আসলে গণ অধিকার পরিষদ ভেঙে এনসিপি গঠিত হয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু গণ অধিকারের সাথে বা ছাত্র অধিকারের সাথে যে সকল নেতৃবৃন্দ ছিল, যেমনটা আপনি বলছিলেন যে নাহিদ এবং আখতার, পরবর্তীতে তাদের হাত ধরেই আমরা এই 24-এর গণ অভ্যুত্থানটি দেখলাম। আপনারা আসলে ওদের সাথে তখন কিভাবে যোগাযোগ মেনটেন করেন? নাহিদ এবং আখতার কি আমাদের হাত ধরে তৈরি হয়নি? তাদের হাত ধরে গণ অভ্যুত্থান হয়েছে। বাট আমাদের হাত ধরে কি এদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়নি? এবং এই গণ অভ্যুত্থানে কি আমাদের ভূমিকা নাই? নুরুল হক নূর নিজে অ্যারেস্ট হয়েছেন। আমি সেটা জানতে চাচ্ছি যে আরো কিভাবে অনেকটা আসলে পিছনের অনেক হিস্ট্রি আছে। আপনি কখনো
নাহিদ ইসলাম এবং আখতার হোসেনকে যদি কখনো পান, জিজ্ঞেস করেন যে আন্দোলনের সময় তোমাদেরকে জাতিসংঘে কে পাঠিয়েছিল, এই যে আবাসিক যে কার্যালয় সেখানে কে পাঠিয়েছিল, আমাদের কি ভূমিকা, তাদের কাছে জিজ্ঞেস করেন। যদি তারা সততার সাথে রাজনীতি করতে চায় তাহলে আমার ভূমিকা আসিফ মাহমুদ বলবে, নাহিদ ইসলাম বলবে, আখতার হোসেন বলবে। আর তারা যদি মনে করে যে না, যা আবার হয়েছে, ভাইরা কি সহযোগিতা করেছে, আমরা সেটা প্রকাশ করব না, সেটা হবে অকৃতজ্ঞতা। যেমন আমরা বলছি জাতির সাথে কৃতজ্ঞতার পরিচয় দিয়েছে নাহিদ ইসলাম, আখতার হোসেন এবং আসিফ মাহমুদরা, তারা সাহসী ভূমিকা রেখেছে। এখন তাদের এই সাহসী ভূমিকার সামনে পিছনে সাথে ডাইনে বায়ে পশ্চিমে পূর্বে, হ্যাঁ, উত্তর দক্ষিণে কারা ছিল সেইটা তো তাদের বলা উচিত। বরং তারা ভুল করেছে কি জানেন, এই যে গণ অভ্যুত্থান সকলের প্রচেষ্টায় হয়েছে এইটা তারা স্বীকার করে নেয়নি। তারা মনে করছেন আমরা সামনে ছিলাম, আমরাই সব করেছি, পুরো জাতি আমাদের আহ্বানে নেমে গিয়েছে। আসলে কি বিষয়টা তাই? আপনি জামাতের অবদান অস্বীকার করবেন, বিএনপির অবদান অস্বীকার করবেন, গণ অধিকার পরিষদের কোনো ভূমিকা নাই। তো আজকে তো এইগুলো করার কারণে আজকে তো গণ অভ্যুত্থানের শক্তি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের এই নাজেহাল অবস্থা। এই গণ অভ্যুত্থানের শক্তি সামনে থেকে নেতৃত্ব দেওয়া মানে কি বিশাল একটি ব্যাপার। বরং তাদের ধারে কাছে কেউ রাজনীতিতে থাকার কথা ছিল না, কিন্তু ডাকসু নির্বাচন, এরপরে আপনার জাকসু নির্বাচনে তাদের অবস্থা তো দেখলেন। আমাদের অবস্থাও খারাপ হয়েছে, আমরা স্বীকার করি, কিন্তু তারা তো এই গণ অভ্যুত্থানের সমস্ত বেনিফিশিয়ারি তারা তো ভোগ করেছে, সমস্ত সুবিধা তারা ভোগ করেছে, তারা সরকার গঠন করেছে, তাই না? এই অন্তর্বর্তীকালীন সরকার তো এই এনসিপির সরকার, এটা বলা যায়। কারণ ওই সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং সেই কমিটির প্রধান নেতা ছিলেন নাহিদ ইসলাম, তিনি একটি লিয়াজু কমিটির ঘোষণা দিয়েছিলেন এবং তিনি নিজেই বলেছিলেন যে এই লিয়াজু কমিটির পরামর্শে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। পরবর্তীতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারা গণ অভ্যুত্থানের আরও অন্যান্য যারা ছিল জাতীয় নাগরিক কমিটি, এই দুই সংগঠন মিলে এনসিপি গঠিত হয়েছে, যেটা তারা ঘোষণা দিয়েছে। তার মানে আপনি যদি এবার বিশ্লেষণ পিছনের দিকে যান, তার মানে কি ওই সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বর্তমানে এনসিপির নেতা। তার মানে কি এনসিপি যারা গঠন করেছে তারা ওই সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। আপনি যদি একটু পিছনের দিকেই যান তাহলে বলবেন যে এই এনসিপির সরকারই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারের উপদেষ্টা রয়েছে আপনার নাহিদ ইসলাম ছিলেন, পদত্যাগ করেছেন, আসিফ মাহমুদ এখনও আছেন, মাহফুজ আলম আছেন, এবং তাদের দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্সও আমরা দেখলাম পেয়েছে, তাই না? তো এইভাবে তারা নানানভাবে সরকারের সুবিধা ভোগ করেছে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক যদি দেখেন সেখানে দেখবেন যে এনসিপিকে 3 নম্বর দল হিসেবে গুরুত্ব দেয়। যেমন জাতিসংঘ সফরে এনসিপিকে নিয়ে গেল। এখন আদৌ কি আসলে ওই এনসিপির ওই অবস্থা তৈরি হয়েছে যে তারা 3 নম্বর দল? তারা কি বিএনপি জামাতের ধারে কাছে আছে? বরং এনসিপির থেকে অনেক বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরকে নিয়েছে সরকার, নেয়নি। আবার আমাদের অবস্থা তো এনসিপি থেকে অনেক বড়, তাই না? আমাদের নিবন্ধন আছে, প্রতীক আছে, আমাদের ছাত্র যুব শ্রমিক পেশাজীবী সংগঠন আছে। তো এইটা মূলত আসলে সরকার তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু এইটা তো সবসময় পাবে না। তো যাই হোক, আপনি এনসিপির প্রসঙ্গ আনাতে অনেক কথা বললাম, এত কথা বলারও আসলে দরকার ছিল না। আচ্ছা, এনসিপির সাথে আপনাদের একটা কোয়ালিশনের কথা শোনা যাচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনারা হয়তো ওদের সাথে একটা জোট হওয়ার সম্ভাবনা, তো এটি কি আসলে কত দূর এগিয়েছে? না, এনসিপির সাথে আমরা জোট করার ব্যাপারে কোনো আলোচনা করি নাই। বরং যেহেতু তারা আমাদের হাতে তৈরি, আমাদের সহযোদ্ধা, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, যে কারণে আলোচনা ছিল যে আমরা এই দুটি দল মিলে নতুন একটি দল। কিন্তু আসলে এনসিপির কতিপয় ব্যক্তির বক্তব্য অত্যন্ত বিভ্রান্তিকর এবং অপদস্থমূলক, অন্যকে অসম্মান করা, অশ্রদ্ধা করা। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি মিডিয়ার সামনে যে ধরনের আপনার হীনমন্যতার পরিচয় দিয়েছে, যে গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আমরা নাকি এনসিপিতে জয়েন করতে চাই, আমাদের অনেক নেতৃবৃন্দ নাকি ইতোমধ্যে এনসিপিতে যুক্ত হয়েছে এবং অনেকে নাকি যোগাযোগ রাখছে, নানান ধরনের আমাদেরকে ছোট করে বক্তব্য দিয়েছে। অথচ এই নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেও জানে মিটিং যে হয়েছিল, আখতার হোসেন, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তাদের ডিসিশন মেকিংয়ের অনেকে ছিলেন, সার্জিস ছিলেন। সেখানে আমি স্পষ্ট করেছি যে আপনারা কেউ যদি মনে করেন যে গণ অধিকার পরিষদ এনসিপিতে জয়েন করবে বা আপনার এনসিপির লোকজন গণ অধিকার পরিষদে জয়েন করবে, বিষয়টা এরকম না। বিষয়টা এই দুটি দল মিলে নতুন দল গঠন করা, তারপরে নতুন নামে, হ্যাঁ, আচ্ছা, এবং সেটা নুরুল হক নূর এবং আখতার হোসেনের নেতৃত্বে। তারপরেও আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু হতে পারে, আলোচনা চালিয়ে যেতে হবে।
কিন্তু তিনি মিডিয়ার সামনে যা বললেন, এবং তিনি না আরও কয়েকজন বলেছে, হান্নান মাসুদ দেখলাম আরও কয়েকজন লেখালেখি করেছে, তো এটা আমাদেরকে আসলে এক ধরনের আঘাত করেছে। আমাদের নেতৃবৃন্দ এখন আর এনসিপির সাথে একীভূত হতে চায় না। আমরা তারপরেও আন্তরিক এখনও আছে সিনিয়র নেতৃবৃন্দ, তারা যদি মনে করে যে ওয়ান পার্টি হবে, ওকে, ওয়েলকাম। কারণ তারা তো আমাদের সাথেই ছিল, আমাদের সাথে ডাকসু নির্বাচন করেছে, আন্দোলন সংগ্রাম করেছে। সুতরাং এখন যদি উভয় মিলে বড় পার্টি করা যায় ভালো, অন্যথায় তারা ছোট দল হয়ে যাবে ডে বাই ডে। অন্তর্বর্তীকালীন সরকারের যখন মেয়াদ শেষ হবে তখন এনসিপির দেখভাল কারা করবে? এনসিপি এখন যে সুবিধা পাচ্ছে ওই সময় কি পাবে? পাবে না। আচ্ছা, তাহলে আপনারা কাদের সাথে জোট করার ব্যাপারে চিন্তা করেছেন? না, জোট করার ব্যাপারে এখনো কারোর সাথে আলোচনা হয়নি, চিন্তা হয়নি। আপনারা কিভাবে নির্বাচন করবেন? এককভাবে? আমরা এখনো পর্যন্ত এককভাবেই নির্বাচন করতে চাই, 300 আসনে প্রার্থী দিতে চাই। ইতিমধ্যে আমাদের 36টি আসন আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি এবং আরও কিছু আসন ঘোষিত হয়েছে। সব মিলে প্রায় 50টি আসন আমরা ঘোষণা করেছি, আরও শতাধিক আসন আমরা ঘোষণা করব। আমরা প্রস্তুতি নিচ্ছি, তফসিল ঘোষণার পরে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে তখনকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। এমনিতে যদি কারো জোটে যান, সেক্ষেত্রে কোন জোটে যাওয়ার ব্যাপারে আপনাদের আগ্রহ বেশি? আমরা সেটা তো এখনই বলতে পারি না, এটা সময় সাপেক্ষ। একসময় তো জামাত ইসলাম বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছে, এমনকি 18 সালে ধানের শীষের প্রতীকে জামাতের নেতৃবৃন্দ, বর্তমান আমির এবং সেক্রেটারি জেনারেল, তারা নির্বাচন করেছে না। জামাতের 2টা মন্ত্রিত্ব ছিল, বিএনপির সাথে জোট করেছিল না। জামাত যদিও এখন তারা এককভাবে ইলেকশন করতে চায়, এই জন্য অনেক কথা বলছে এবং বিএনপিকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করছে, কিন্তু কথা হলো যে জামাত তো বিএনপির সাথে ছিল, এটা তো সত্য, তাই না? এইটা তো অস্বীকার করা যাবে না। তাদের বর্তমান প্রধান 2 নেতা ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে, তাই না? এটাকে অস্বীকার করতে পারবেন? পারবেন না, বাস্তবতা তো মানতে হবে। সুতরাং জামাত তার প্রয়োজনে সেই সময় বিএনপির সাথে ছিল, এখন বিএনপির সাথে না, এটা জামাতের চিন্তা। মানে আমি কি করব সেটা তো আসলে আপনি বা অন্য কোনো দল নির্ধারণ করে দিবে না। যেমন জামাতের বা শিবিরের নেতাকর্মীদের একটি ন্যারেটিভ যে বিএনপির সাথে যারা যাবে তারা হলো আপনার ওই আপনার ওই যে জাতীয় পার্টি বা 14 দল যে ভুলটা করেছে একই ধরনের ভুল করবে আওয়ামী লীগের সাথে গিয়ে। তারা এই ধরনের ন্যারেটিভ কিন্তু জামাত ইসলাম দাঁড় করাচ্ছে। জামাত কিন্তু ভুলে গিয়েছে সেও তো বিএনপির সাথে জোটে ছিল। আচ্ছা, এবং শুধু জোটে থাকলেও তো একটা কথা হয়, এমনকি ধানের শীষ প্রতীকে বর্তমান যিনি আমির এবং সেক্রেটারি জেনারেল নির্বাচন করেছে, এই বাস্তবতা তো আছে। এটা মেনে নিয়ে তাদেরকে কথা বলতে হবে যে আমি বিএনপির বিরুদ্ধে এমন কিছু বলবো না। দেখেন, বিএনপির বিরুদ্ধে তো সব থেকে বেশি অভিযোগ শোনা যায় 1 থেকে 6 পর্যন্ত, তাই না? শোনা যায় কিনা? তো সেই সময় তো জামাত বিএনপি বন্ধু ছিল। আপনি কেন সেই সময় বলেন নাই যে আপনার বিএনপি সাদাবাজের দল? আপনি কেন সেই সময় বলেন না যে বিএনপি নব্য ফ্যাসিস্ট? মানে এই যে বিষয়টা হলো, আমাদের দেশের দলগুলোর সমস্যাটা হলো যে ক্ষমতার জন্য মুখে যা আছে তাই বলে দেয়, কিন্তু অতীতের যে বন্ধু ছিল সেই বন্ধু সম্পর্কে কথা বলতে গেলেও আপনার হিসেব কিতাব করে বলতে হয়। এমনটা কি হতে পারে না যে 1 থেকে 6 পর্যন্ত বিএনপি অতটুকু চাঁদাবাজি করে নাই যতটুকু করেছে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে? এটা আপনি ভুল বললেন। চাঁদাবাজির বিষয়টা তো আমি বললাম যে আপনি এখন বলছেন চাঁদাবাজি বা নব্য ফ্যাসিস্ট, কিন্তু সেই সময় কি তারা ফেরেস্তার দল ছিল নাকি? আমি সেটা বলছি। প্লাস জামাতের নেতৃবৃন্দ কি অভ্যুত্থানের পরে আপনার বহিষ্কার হয়নি? বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখল করা, এরপরে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। আমার নিজ জেলা ঝিনাইদহে একটা জায়গায় আমি শেষ করি। আমার নিজ জেলা ঝিনাইদহে দেখছি যে আপনার জামাত হচ্ছে আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছে, পুনর্বাসন করছে, বিভিন্ন মিছিল মিটিংয়ে রাখছে। এটা তো সত্য যে ভোটের রাজনীতিতে জামাত এখন আওয়ামী লীগের পুনর্বাসন করছে। এই বক্তব্য আপনি প্রচার করবেন কিনা আই ডোন্ট নো, বাট আমি বলে রাখি, ভোটের রাজনীতিতে এখন আওয়ামী লীগের মানে ভোটের জন্য বিভিন্ন দল এখন মুখিয়ে আছে, জামাত তার শীর্ষ তালিকায় রয়েছে। মানে বিএনপি চাইতেও জামাত ইসলামী হচ্ছে, জামাত ইসলাম তারা যেহেতু এখন ক্ষমতায় যেতে চায়, আমার কাছে যেটি মনে হয়েছে যে আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য জামাত এখন মরিয়া। গ্রামগঞ্জে আপনি খোঁজ নেন, যদিও কিন্তু বিভিন্ন জায়গায় কমিটিতে দেখা যাচ্ছে যে বিএনপির কমিটি, কিন্তু জামাত কমিটিতে নিচ্ছে না, কিন্তু প্রোটেকশন দিচ্ছে, মিছিল মিটিংয়ে রাখছে, ভোটের কথা বলছে। আমার সাথে জামাতের অসংখ্য নেতৃবৃন্দের কথা হয়েছে, তারা বলছে যে আওয়ামী লীগের লোকজন বিএনপির থেকে আমাদেরকে বেশি নিরাপদ মনে করে, তারা আমাদের কাছে আসছে এবং আমাদেরকে ভোট দিতে চায়। আওয়ামী লীগের লোকজন জামাতকেই ভোট দিবে, এটা জামাতের নেতৃবৃন্দ বলে, আমি মিথ্যা বলতেছি? আমার সাথে কথা হয়েছে এবং সেই কথার প্রেক্ষিতে বলছি আওয়ামী লীগ এখন জামাতকে বেশি নিরাপদ মনে করে, এটা জামাতের নেতৃবৃন্দ মনে করছে। এই জন্য দেখবেন এখন সকাল বিকাল সত্য
হ্যাঁ, মানে এই যে মনে করে যে তারা যে নিরাপদ মনে করে, সত্য কিনা আমি জানি না, বাট দেখবেন যে জামাত এখন সকাল বিকাল বিএনপির বিরুদ্ধে যতটা বক্তব্য দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে কিচ্ছু বলে না। আওয়ামী লীগ এত বড় অপরাধী দল, শিবিরের এত নেতৃবৃন্দকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ক্রসফায়ার দিয়েছে, জামাতের নেতৃবৃন্দকে খুন করেছে, তারপরে এই আওয়ামী লীগের বিরুদ্ধে এখন জামাতের কথা নয়, জামাতের এখন মূল বক্তব্য হলো বিএনপির বিরুদ্ধে। বিএনপি কি করছে তাহলে? তারা কি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে না জামাতের বিরুদ্ধে বলছে? বিএনপি আপনি দেখবেন যে বিএনপি হ্যাঁ জামাতের বিষয়ে তো বিএনপি সমালোচনা করে, এটা তো সত্য। আবার তারা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারেও কিন্তু কথা বলে। যেমন গতকালও আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনলাম, তিনি হাসিনাকে বললেন শুধু হাসিনা বলা যাবে না, মনস্টার বলতে হবে, তাই না? জামাতের আমিরের একটা বক্তব্য দেখান তো, তিনি বরং এই গণ অভ্যুত্থানের পরে বলেছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। এই গণ অভ্যুত্থানের পরে তিনি বলেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। তার মানে একই কথা জামাতের আমির বললে কোনো প্রবলেম হচ্ছে না, কোনো সমালোচনা নাই। হ্যাঁ, কিন্তু যখন এই কথাটা আমি বলবো তখন সমালোচনা। আমি যদি আপনার এই মানে টকশোতে বলি যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করতে হবে ন্যায্যতা এবং সাম্যের ভিত্তিতে, দেখবেন আমার এই পরের লাইনটা কেটে দিয়েছে, শুধুমাত্র এতটুকু প্রচার করবে জামাতের সাথে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করতে হবে। তো আমি এই জন্যই বলছি যে একই কথা আপনার যখন জামাতের আমির বলছে, হ্যাঁ, তখন সমালোচনা হচ্ছে না। মানে ফেসবুকটা আমার কাছে মনে হয় জামাতের অনেকটা নিয়ন্ত্রণ এবং শিবিরের নিয়ন্ত্রণ, এবং আমি যতটুকু জানি জামাত শিবিরের ওই ধরনের রিসার্চ টিম রয়েছে, ফেসবুকে কমেন্ট করা বা আপনার হচ্ছে এই ধরনের আপনার বিভিন্নভাবে শেয়ার করা, লাইক দেওয়া, যেটা এই ক্ষেত্রে আবার এই বিএনপি অনেকটা পিছিয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা কিন্তু দেখেছি যখন জাতীয় পার্টির সাথে আপনাদের একটা দুর্ঘটনা ঘটলো, জাতীয় পার্টি যখন আপনাদেরকে আক্রমণ করেছে, তখন কিন্তু জামায়াত ইসলামী আপনাদের পক্ষ হয়ে বিশাল মিছিল করেছে, আপনাদের পক্ষ হয়ে তারা ভয়েস রেজ করেছে। বিএনপির কিন্তু সেই ধরনের কোনো অবস্থান আমরা লক্ষ্য করি নাই। দেখেন, এই জামাত এবং শিবিরের জন্য আমরা যা করেছি তার প্রতিদান যদি আমাদেরকে জামাত শিবির দিতে চায়, তাহলে আরও 10 বছর ধরে শুধু টানা মিছিল করতে হবে। এর কারণটা কেন বললাম? যখন জামাত শিবিরের পক্ষে এই দেশের কোনো রাজনৈতিক নেতৃত্ব কথা বলে নাই, যখন জামাত শিবিরকে একদম অপ্রাসঙ্গিক করে, তখন নুরুল হক নূর এবং রাশেদ খান জামাত এবং শিবিরের পক্ষে কথা বলেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। হ্যাঁ, এবং জামাত শিবিরের নেতৃবৃন্দ এখন অনেকে হয়তো সমালোচনা সহ্য করতে পারে না, এইটা তাদের বড় একটা সমস্যা, যে তারা একদিকে গণতান্ত্রিক রাজনীতি করতে চায়, গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যেতে চায়, কিন্তু গণতন্ত্র মানে সমালোচনা, এটা বিএনপি যতটা সহ্য করে জামাত এতটা সহ্য করতে পারে না বা চায় না। দেখবেন তারা নগ্ন গালি দেয়, জামাত এবং শিবিরের অনেকে আমি দেখেছি আমার পোস্টে নগ্ন গালি দেয়, মানে একটু সমালোচনা হইলেই হয়েছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে আমি আবার এটা দেখি নাই যে নগ্ন গালি দেওয়া। হ্যাঁ, তো এইটা আসলে এই যে ফেসবুকে গালিগুলো কারা দেয়? শিবির জামাতের কর্মী সমর্থকরাই বেশি দেয়, আমি দেখেছি। এটা কি মানে আপনি চেক করে দেখেছেন? চেক করে দেখেছি, জি, আমি দেখেছি তারা সমালোচনা সহ্য করতে পারে না, কিন্তু তাদের পক্ষে যে আমি ওই যে অসংখ্যবার বক্তব্য দিয়েছি সেটা তারা মানে স্বীকার করে না। দেখেন, আমি আর একটা হিস্ট্রি আপনাকে বলি। গণ অভ্যুত্থানের সময় নুরুল হক নূর যে সময় অ্যারেস্ট হলো, জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো নির্বাহী আদেশে। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমাকে বলল যে রাশেদ, তোমাদের অবশ্যই জামাতের পক্ষে বিবৃতি দেওয়া দরকার, কারণ এইভাবে জামাতকে নিষিদ্ধ করলে কালকে আমাকে তোমাকে নিষিদ্ধ করবে, এবং গণ অভ্যুত্থানে জামাতের অবশ্যই দরকার। জামাত শিবিরের অসংখ্য সংগঠিত কর্মী রয়েছে, এদের পাশে না দাঁড়ালে এরা হয়তো আন্দোলন থেকে সরে যেতে পারে। তো সেই সময় বিএনপির মহাসচিব জামাতের পক্ষে বিবৃতি দিয়েছে না? দিয়েছে তো, এটা তো বাস্তব। আমরা দিয়েছি না? ওই সময় আমার স্বাক্ষরে বিবৃতি দেওয়া হয়েছে। দেখেন, আমরা কেউ কারোর শত্রু না, বিএনপিও কিন্তু জামাতের পাশে ছিল, জামাতও বিএনপির পাশে ছিল, তাই না? আমিও জামাতের পাশে ছিলাম, বিএনপি, আমরা জামাত একসাথে আন্দোলন করেছি না? আমার প্রশ্ন হলো, এখন আমরা কেন বিভক্ত? তাই না? জামাতের দায় আছে না, বিএনপির দায় আছে না, আমাদের আছে না, আমাদের সবার দায় আছে। আমরা সবাই সমান পাপে পাপী। এই জন্যই বলতেছি, ভুলভ্রান্তি যা হয়ে গেছে, আওয়ামী লীগ আর ভারতকে যদি আপনি মোকাবেলা করতে চান, তাহলে আপনাকে এক হইতে হবে, এক থাকতে হবে। প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আমাকে বলছিল, সে শুরুতে আমার সাথে আপনি করে বলছে, এরপরে সে কিছু সময় আমার সাথে তুমি করে বলল। তো আমি তো মানে একটু অবাক হয়ে গেলাম। তখন সে বলছে, এইবার তোমার সাথে আমি ভালোবেসে তোমাকে, মানে আমি তোমার অনেক সিনিয়র, তোমার সাথে এবার আমি তোমাকে ভালোবেসে কিছু কথা বলতে চাই। তো যখন তিনি এই কথা বললেন, দেখলাম তুমি করে বলছে। তখন বলছে, রাশেদ দেখো ভাই, যদি তোমরা বাঁচতে চাও, এই যে ফেসিবাদ বিরোধী ঐক্য ছিল না, যে ঐক্যের মাধ্যমে আওয়ামী রেজিমের পতন ঘটিয়েছো, ঐক্যটা ধরে রাখো। আজকে তোমরা যদি বিভক্ত হয়ে যাও ক্ষমতার দ্বন্দ্বে আর ক্ষমতার মোহে, বিশ্বাস করো
আবারও গুম শুরু হবে, খুন শুরু হবে, আওয়ামী লীগ ফিরে আসবে, কেউ ঠেকাইতে পারবে না। হয় জামাত আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিবে, বা তুমি দিবা, বা অন্য কোনো দল দিবে, বা বিএনপি দিবে। তো আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় এভাবে দেওয়া হবে নিজের ক্ষমতার কারণে। এখন তো ওইটাই হচ্ছে। আমি তো এই কথাই আগে বললাম যে বিভিন্নভাবে আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, সচিবালয় আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, র্যাবে আওয়ামী লীগ, বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগ, গোয়েন্দা সংস্থায় আওয়ামী লীগ। আচ্ছা বলেন তো, যে গোয়েন্দা সংস্থা আয়নাঘর সৃষ্টি করলো, যে গোয়েন্দা সংস্থা 14 সাল 18 সাল 24 সালের নির্বাচন করলো, তাদেরকে আপনি সংস্কার করতে পেরেছেন, পানিশমেন্ট দিতে পেরেছেন? যারা ইলিয়াস আলীকে গুম করেছে, যারা অসংখ্য ছাত্র দল শিবিরের নেতাদেরকে ক্রসফায়ার দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? কিন্তু এই দায়টা জামাত বা বিএনপির উপর শুধুমাত্র হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনা যে ফ্যাসিস্ট ব্যবস্থা পুরোটাই বাংলাদেশে রয়ে গেছে। তো জামাত বিএনপির উপর কেন আসবে না, আমার উপর কেন আসবে না? আপনি তো বলছেন যে সরকারটা আসলে এনসিপির, তাহলে দায়টা তো আসলে এনসিপির। না, এনসিপি তো সরকার মানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, যে কারণে সরকার গঠনের সুযোগ পেয়েছে। কিন্তু এই মানে বিভিন্ন জায়গায় দপ্তর সেক্টরে যে নিজেদের লোকটা সেট করা, সেই লোক তো এনসিপি নাই। তারা হয়তো কোনো সময় বিএনপির লোকের উপর বিশ্বাস করে সেখানে তাকে দিয়েছে, জামাতের উপর বিশ্বাস করে সেখানে তাকে দিয়েছে, বা আমার উপর বিশ্বাস করে আমার লোক দিয়েছে। কথার কথা, জাস্ট আমি উদাহরণ হিসেবে বলছি। তো এনসিপির তো নিজস্ব বলে কিছু নাই, সেটা তো হয়নি। এনসিপি মনে করেছিল এরা হয়তো আমার সাথে চলে আসবে, কিন্তু এদের সাথে তো যায়নি, তাই না? তো এই জায়গা থেকে দায়িত্ব আমাদের নেওয়া লাগতেছে, দায়িত্ব আমাদের নেওয়া লাগবে, যেহেতু আমরা গণ অভ্যুত্থান একসাথে করেছি। বিএনপি আজকে ভুল করলে তার খেসারত আমাকে দিতে হবে, জামাত ভুল করলে তার খেসারত আমাকে দিতে হবে, আমি ভুল করলে বিএনপি জামাতকে খেসারত দিতে হবে। এর কারণটা কি? এর কারণটা হলো আমরা সবাই কোরিলেটেড, আমরা সবাই একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, হাসিনার পতন ঘটিয়েছি। আচ্ছা, আওয়ামী লীগ যদি আগামীকাল ব্যাক করে, তাহলে কি শুধু জামাতকে আশ্রয় প্রশ্রয় দিবে আর বিএনপিকে মার দিবে? মানে সম্ভাবনা আছে ব্যাক করার। আসতেছি, জামাত আগামীকাল ব্যাক করলো, হাসিনা বাংলাদেশে ফিরলো, তাই না? তো তখন শুধুমাত্র জামাতকে আশ্রয় প্রশ্রয় দিবে আর বিএনপিকে মারবে, এটা মনে করেন? না, বিএনপিকে মারবে, জামাতকেও মারবে। আমাকে আদর করবে? নো। এনসিপিকে কি করবে বলেন আপনি? এই উপদেষ্টা পরিষদকে কি করবে? সবাই মার খাবে, সবাই মার খাবে। তার মানে কি? আমরা সবাই এক। এবার বোঝাতে পারলাম যে আমাদের এক থাকতে হবে, মাস্ট। অন্যথায় ভারত এত বড় শক্তি, ভারত সারাক্ষণ ষড়যন্ত্র করতেছে, এবং আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশের রাজনীতিতে আবার কামব্যাক করবে সেই সুযোগ তারা খুঁজতেছে, এবং এই সুযোগ আমরা করে দিচ্ছি ভোটের রাজনীতির কারণে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার মাধ্যমে। এখন আওয়ামী লীগ যদি কামব্যাক না করে, শিশু নেতৃত্ব যদি কামব্যাক না করে, তাহলে আওয়ামী লীগের সাধারণ যে সকল সমর্থকবৃন্দ রয়েছেন, যারা আসলে কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিলেন না, তাদেরকে আপনাদের দলে ফেরানোর জন্য আপনাদের কোনো কর্মসূচি আছে? না, আমরা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিই নাই। আমরা আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা বিশ্বাস করি, মানে আওয়ামী লীগের যারা একেবারে শেষ করি, আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ হলো গোকরা সাপ। আপনি এই সাপকে আপনি যতই কলে নিয়ে পেলে পুষে বড় করতে চান না, বা আশ্রয় প্রশ্রয় দিতে চান না, এই সাপ যখন সুযোগ পাবে আপনাকে এভাবে ফনা দিবে, ছবল দিবে। সুতরাং সাবধান, সতর্ক থাকা উচিত। গণ অধিকার পরিষদ সতর্ক রয়েছে, সাবধান রয়েছে। এই জন্য আমরা বলছি আওয়ামী লীগের দোসরদের বিচার হইতে হবে, জাতীয় পার্টি 14 দলের বিচার হইতে হবে, এবং একই সাথে আওয়ামী লীগের যারা গ্রেপ্তার হয়নি তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ কর্মীদের কথা বলছেন, হ্যাঁ, তাদের তো আমরা জুলুম করছি না, আমরা তো তাদের সাথে অন্যায় করছি না, কিন্তু আমরা বলছি বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দল রাজনীতি করতে পারবে না, নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা আওয়ামী লীগের যে সকল সাধারণ সমর্থক রয়েছেন, তারা আসলে কি মানে দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা আসতে পারবে না? না, তারা সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবে না, বাট অন্য কোনো দলের ব্যানারে হয়েও পারবে না? না, পারবে না। তারা নামে বেনামে, ডামি মামি, স্বতন্ত্র কোনো নামে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জাতীয় পার্টিকে 14 দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ, তারা ভোট তো আর আওয়ামী লীগের নেতারা দিবে না, যারা সাধারণ কর্মী, অন্যায় করে নাই, আমি তাদের কথাই বলছি, গুম খুন করে নাই, ক্রসফায়ারের সাথে জড়িত না, তারা ভোট দিতে পারবে। কাকে ভোট দিবে? তাদের যাকে ভালো লাগে তাকে দিবে। জামাতকে ভালো লাগলে জামাতকে দিবে, বিএনপিকে লাগলে বিএনপি, তখন তো আপনি বলবেন যে আমাকে লাগলে আমাকে, বা ভোট না দিতে চাইলে না দিবে, ভোট কেন্দ্রের প্রয়োজনে যাবে না, তাদের ইচ্ছা। কিন্তু আওয়ামী লীগকে ভোট দিবে সেই সুযোগ রাখা যাবে না। আওয়ামী লীগ তো ভোট দেওয়া মানে কি নির্বাচন করা? আপনি কেন জিনিসটা বুঝতেছেন না? ভোট কারা দিতে যাবে? আওয়ামী লীগের নেতা ভোট কেন্দ্রে যাবে, আপনি বিশ্বাস করেন? মার খাবে না? হ্যাঁ, অবশ্যই। তো মার খাবে, তাহলে ভোট কেন্দ্রে কেমনে যাবে? আওয়ামী লীগের যারা একসময় সাধারণ কর্মী সমর্থক ছিল, হ্যাঁ, বাংলাদেশে তো ক্ষমতায় যারা গিয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ওই ফ্লোটিং ভোট, তাই না? তো ওই যারা আওয়ামী লীগের ফ্লোটিং আপনার সাপোর্টার ছিল, তারা অন্য দলকে ভোট দিতে পারে, নাও দিতে পারে। এই স্বাধীনতা তাদের দিতে হবে ভাই।
জনাব রাশেদ খান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি চমৎকার করে সমসাময়িক রাজনীতি এবং আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার দলের অবস্থান ব্যাখ্যা করছিলেন এবং আগামী নির্বাচনে আপনারা কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ভূমিকা রাখবেন সে বিষয়ে ব্যাখ্যা করছেন। নিশ্চয়ই আমরা পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে আপনার কাছ থেকে গণ অধিকার পরিষদ এবং আগামীর বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন সংক্রান্ত আরও বিস্তর আলোচনা শুনবো। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জনাব মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। তিনি কথা বলছিলেন আগামীর বাংলাদেশের জন্যে তারা কি উপকল্প হাজির করছেন এবং এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারা কিভাবে তারুণ্যকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামীতে একটি সুশৃঙ্খল, একটি সমৃদ্ধ, একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারেন এবং একই সাথে বিএনপি এবং জামায়াতের সাথে জোটভুক্ত হওয়া এবং না হওয়া নিয়ে যে গুঞ্জনগুলো রয়েছে সেসব বিষয়ে তিনি কথা বলেছেন। আমাদের পুরো অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের অন্যান্য এপিসোডগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।